চারিদিকে গভীর জল আর মাঝখানে ঘন জঙ্গলে ঘেরা একটা নির্জন দ্বীপ, আর আছে একটা পুরনো ভাঙা প্রাসাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন ফিল্ম বাংলা। জনবসতি থেকে অনেকটা দূরে এমন একটা অভিশপ্ত দ্বীপ, যেখান থেকে একটা প্রেতাত্মা মানুষকে ডাকতে থাকে নিজের কাছে, এবং যদি সেই প্রেতাত্মার ডাকে সাড়া দিয়ে কেউ সেখানে যায়, তার সঙ্গে এমন কিছু ঘটে যেটা মুখে বর্ণনা করা সম্ভব নয়। শোনা যায় সেই দ্বীপ থেকে কেউ আজও বেঁচে ফেরেনি, আর কেউ যদি কোনো রকমে বেঁচে ফেরে তবে সেই তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। সেই প্রেতাত্মার ডাকে সাড়া দিয়ে একবার কিছু সৈন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছায়, এবং তারপরে তাদের সাথে যা হয়, একটা সেরা হরর থ্রিলার এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস আর পয়েন্ট। সময়টা 1972। তখন ভিয়েতনামের যুদ্ধ চলছে। এই সময় এনিজ-এ ট্যাঙ্ক নামের একটা জায়গায় কিছু ভিয়েতনামের সৈনিক একটা ঘাঁটি গেড়েছিল। যুদ্ধে যে সমস্ত সৈনিকরা গেছে তাদের কোনো আপদ বিপদ হলে এই কন্ট্রোল রুমে তারা খবর দিত। একদিন যোগাযোগ করা রেডিওর মাধ্যমে সেই কন্ট্রোল রুমে একটা চাপা আওয়াজে কিছু কথাবার্তা ভেসে আসে। রেডিওর ওপার থেকে যেন একটা লোক খুব চাপা এবং ঘোঙানির স্বরে বলছে, আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আমাদের এখান থেকে বাঁচাতে আসুন না, আমরা এখানে অনেক কষ্ট পাচ্ছি, একটু একটু করে আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদেরকে তাড়াতাড়ি বাঁচাতে আসুন, মৃত্যু কাছে আসছে। তারপর একটা অস্বাভাবিক আওয়াজ হয়ে সেই রেডিওর যোগাযোগ বন্ধ হয়ে যায়। আসলে কয়েক মাস আগে বেশ কিছু সৈনিক আর পয়েন্ট নামের একটা জায়গায় মিশনে গেছিল, তবে সেখান থেকে খুব অস্বাভাবিকভাবে শুধুমাত্র একজন খুব আহত অবস্থায় ফিরে আসে, বাকিরা কেউই ফিরে আসেনি। এবং যে ফিরে এসেছে তার গোটা শরীরটা আগুনে ঝলসানো ছিল, এবং সেই সৈনিকটাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল তোমাদের সাথে, তোমার এরকম অবস্থা কে করেছে? কিন্তু অদ্ভুত ব্যাপার, সৈনিকটা মানসিক সন্তুলন হারিয়েছে। অগোছালোভাবে সে যতটুকু বলল তার মানে এটা বোঝায় আমাদের মিশনে যাওয়া প্রত্যেকটা সৈন্য প্রাণ হারিয়েছে, আমি একমাত্র কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। একটু আগে যোগাযোগের রেডিওতে যে মানুষটার আওয়াজ শোনা গিয়েছিল সেটা কিন্তু এবার প্রথম আসেনি। গত এক মাসে এই নিয়ে 3 বার এইরকম মেসেজ এসেছে ওই রেডিওতে। তো এইবার এই মেসেজটা আসার পরে ইনি ক্যাপ্টেন পার্ক, ইনি সেই আহত সৈনিকটাকে গিয়ে জিজ্ঞেস করে, যদি তোমার কথা মতো তোমার সাথে যাওয়ার সমস্ত সৈনিক অদ্ভুতভাবে প্রাণ হারিয়ে থাকে, তাহলে এই রেডিও বার্তাটা কে দিচ্ছে? লোকটা এই কথা শুনে আতঙ্ক হয়ে ওঠে এবং চিৎকার করে বলে যে এটা সম্ভবই নয় যে ওখান থেকে কেউ রেডিওতে মেসেজ দিচ্ছে, কারণ আমি নিজের চোখে আমার সমস্ত সৈন্যদেরকে মরতে দেখেছি, ওখানে আর কেউ বেঁচে নেই। এবং আমাদের সাথে ওই মিশনে, মানে ওই জলা জংলা ভরা জায়গাটা যেটার নাম আর পয়েন্ট, ওখানে যা হয়েছে সমস্ত কিছু অলৌকিক, সমস্তটা ব্যাখ্যাও করতে পারবো না আমি। এবং ওই রেডিওতে যে মেসেজ আসছে ওই কথা শুনে ওখানে আর কাউকে পাঠাবেন না, কারণ ওখানে কিন্তু কারো পক্ষে বেঁচে থাকা সম্ভবই নয়। কিন্তু সেনাবাহিনীর উপর মহল থেকে ঠিক করা হয় যে ওরা আর পয়েন্টে আরও কিছু সৈন্য পাঠাবে, এটা জানার জন্য যে আগে যারা গিয়েছিল তাদের মধ্যে সত্যিই কি কেউ বেঁচে আছে, আর যদিও না কেউ বেঁচে থাকে ওখানে, তাহলে ওই রেডিওতে বার্তাটা কে পাঠাচ্ছে এবং কি হয়েছে ওখানে, কি আছে আর পয়েন্টে। এবং এই মিশনের দায়িত্ব পড়ে এনাদের দুজনের উপরে। এনার নাম হলো লেফটেন্যান্ট তাই ইয়ান এবং এনার নাম হলো সার্জেন্ট জেন। প্ল্যান মতো বেশ কয়েকজন সৈনিক একটা স্টিমারে চেপে আর পয়েন্টের দিকে রওনা হয়। তবে আর পয়েন্টে যাওয়ার রাস্তা খুব দুর্গম। সেই স্টিমারটা তাদেরকে একটা জলা জঙ্গলে ভরা জায়গা ছেড়ে দিয়ে চলে যায়। এবার সেই গভীর জঙ্গলে ভরা জায়গার মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ রওনা দিয়ে পাহাড়ের উপরে আর পয়েন্টে গিয়ে পৌঁছতে হবে। তবে জঙ্গলের ভিতর দিক দিয়ে যেতে যেতে এক জায়গায় হঠাৎ করে তাদের উপরে কেউ বা কারা ক্রমাগত গুলি চালাতে শুরু করে। অনেক কষ্টে সেবারে লেফটেন্যান্ট তাইয়ানের বুদ্ধিতে সবাই বেঁচে তো যায় এবং উল্টে তাদের গুলিতে শত্রুপক্ষকে ঘায়েল করতেও সক্ষম হয়। কিন্তু তারা সবাই কৌতূহলবশত ছুটে গিয়ে দেখতে যায় যে কারা তাদের উপর গুলি চালিয়েছিল, এবং তারা গিয়ে যা দেখে এতে তাদের সবার হোশ উড়ে যায়, কারণ ওখানে ওরা দুজন ছিল, একজন একটা লোক ছিল এবং একটা মেয়ে ছিল। ব্যাপার হলো যে লোকটা মারা গেছে এই লোকটা এখন এদের গুলিতে মারা যায়নি, লোকটা মারা গেছে প্রায় কয়েক সপ্তাহ আগে। এবার প্রশ্ন হলো যে লোকটা যদি কয়েক সপ্তাহ আগে মারা গিয়ে থাকে তাহলে এখান থেকে গুলি কে চালালো? এবং এই মেয়েটাকে দেখা যায়, মেয়েটার মুখে না কোনো যন্ত্রণা, কোনো কষ্টের রেশ মাত্র নেই, অথচ মেয়েটার নাকি গুলি লেগেছে। মেয়েটা তাদের দিকে তাকিয়ে কেমন যেন তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। মেয়েটার মধ্যে কোনো মৃত্যু ভয় কাজ করছে না, তাকে ঘিরে আছে কতগুলো সৈনিক, কিন্তু সে কেমন তাচ্ছিল্যের হাসি হাসছে। সার্জেন্ট জিন ওই মেয়েটাকে সার্চ করতে বলে, কিন্তু ওই মেয়েটার কাছ থেকে তেমন কিছুই পাওয়া যায় না। মেয়েটার হাতে
বেশ অন্যরকম দেখতে একটা রূপার বল লাগানো ছিল। মেয়েটাকে সার্জেন্ট জিন মেরে ফেলতে বলে, কিন্তু কেউই মেয়েটাকে মারতে রাজি হয় না, কারণ মেয়েটাকে দেখে তাদের কেমন যেন একটা মায়া লাগছিল যে একটা অসহায় মেয়ে, তার উপরে তার হাতে কোনো অস্ত্র নেই। মেয়েটা এমনিতেই বেশ কিছুক্ষণ পর মারা যাবে, কি লাভ এই মেয়েটাকে মেরে ফেলে। সুতরাং তারা ওই মেয়েটাকে আধা জীবিত আধা মৃত অবস্থায় মেয়েটাকে ফেলে রেখে সামনের দিকে এগোতে শুরু করে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে তারা এক জায়গায় একটা সমাধিস্তম্ভ দেখতে পায়, একটা কবর, যেখানে লেখা ছিল এখানে অনেক বছর আগে একটা নদী ছিল। একসময় চীনারা অর্থাৎ চীনের মানুষেরা ভিয়েতনামি মানুষদেরকে হত্যা করে ওই নদীটার মধ্যে ফেলে দিত এবং নদীটাকে জঙ্গল আবর্জনা এবং মাটি দিয়ে বুঝিয়ে দেয়। এবং সেই কবরটার মধ্যে আরও বেশ কিছু লেখা ছিল, যেটা কিনা খুব একটা ভালো কিছু ছিল না, এবং সেই লেখাটা সেই সৈনিকেরা ভালো মতো বুঝতেও পারে না। সেখানে যেটা লেখা ছিল সেটা হলো, কোনো মানুষ যদি তার জীবনে একের বেশি খুন করে থাকে, তাহলে তারা যদি একবার এই জায়গায় মানে আর পয়েন্টে ঢুকে পড়ে, তাহলে তারা আর জীবিত বেঁচে ফিরবে না। এরপর সেদিনের মতো অনেকটা পথ অতিক্রম করে আর পয়েন্টে তারা পৌঁছতে পারলেও সামনে ঘন অন্ধকার ছিল এবং সাথে কুয়াশা। তারা পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছিল না, সেই জন্য ওরা ওই রাতের মতো ওই ফাঁকা ঘাসের মাঠের মধ্যে ঘাঁটি গাড়ে। তবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তারা চমকে দেখে তাদের পাশেই কিছুটা দূরে একটা বিশাল বড় বাড়ি, পুরো বাড়ি। দেখে মনে হয় ওই বাড়ির মধ্যে কেউ এখন সম্ভবত বাস করে না। লেফটেন্যান্ট তাইয়ানের একটু শকিং লাগে, কারণ এত বড় একটা বাড়ি সেটা কাল রাতে কারো চোখেই পড়েনি। তো যাই হোক, তারা এটা ভেবে খুশি হয় যে তারা যতদিন এই জঙ্গলের মধ্যে থাকবে একটা মাথা গোঁজার মতো এই বাড়িটা তো রয়েছে। লেফটেন্যান্ট তাইয়ান বলে যে এই বাড়িটার সামনে দুজন পাহারা দেবে, আর বাকিরা হারিয়ে যাওয়া সৈন্যদেরকে আশেপাশের এলাকায় এদিকে ওদিকে খোঁজ করবে। তো লেফটেন্যান্ট তাইয়ানের কথা মতো দুজন বাদ দিয়ে বাকি সবাই সেই সমস্ত হারিয়ে যাওয়া সৈন্যদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে একসময় জো বায়ুন নামের এই সৈনিক বাকি সৈন্যদের থেকে দলচ্যুত হয়ে যায়। সে বুঝতেও পারে না, সে তো সবার সঙ্গেই ছিল, হঠাৎ করে একা কী করে হয়ে গেল। কেমন যেন একটা ভয় তাকে গ্রাস করে, তার মনে হতে থাকে আশেপাশ থেকে কেউ যেন তাকে দেখছে। সে সবার নাম ধরে জোরে চিৎকার করতে থাকে, কেউ আছো, সাহায্য করো, কিন্তু তার ডাক কেউ শুনতে পায় না। স্বাভাবিকভাবে জো কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। একে এরকম একটা শুনশান জায়গা, আর এমন জায়গা যেখানে দিনের আলোতেও গা ছমছম করছে। অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পর জো বায়ুন দেখে সামনেই এক জায়গায় অনেকগুলো সৈন্য পা টিপে টিপে এগোচ্ছে। তাদেরকে দেখে জো হাঁপ ছেড়ে বাঁচে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদেরকে কখন থেকে খুঁজছিলাম আমি। কিন্তু অবাক ব্যাপার, সেই সৈন্যগুলো একবারও পেছন ফিরে তাকায় না, তারা যেন নিজ গতিতেই চলছে। এমন মনে হচ্ছিল তারা যেন জোর কথা শুনতেই পায়নি। আর কিছুটা এগিয়ে যাওয়ার পর জো দেখে ওদের মধ্যে একজনের হেলমেটে লেখা ছিল, জ্যাংশুক, আমি তোমার কাছে আবার ফিরে আসব। আশ্চর্য ব্যাপার, এর আগে ওদের সাথে যারা এসেছে তাদের মধ্যে কারো হেলমেটে তো এরকম লেখা ছিল না। একটা সময় পর পথ চলতে চলতে সেই সৈন্যগুলো শত্রুকে দেখে যেভাবে লুকায় সেভাবে ঝোপের আড়ালে বসে পড়ে এবং তাদেরকে দেখা মাত্র জো ঝোপের আড়ালে বসে পড়ে। কিন্তু হঠাৎ করে জো দেখে সেই সৈন্যগুলো কেমন যেন গায়েব হয়ে গেছে। জোয়ের মাথা কাজ করা বন্ধ করে দেয়, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। সে আতঙ্কে এবং ভয়ে সেই জায়গা থেকে অন্যদিকে ছুটতে শুরু করে। ইতিমধ্যে দেখা যায় যে লেফটেন্যান্টের কাছে খবর যায়, যারা ওই নিখোঁজ সৈনিকদেরকে খুঁজতে গিয়েছিল তাদের মধ্যে থেকে জো নামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট এবং বাকি সৈন্যরা জোয়ের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তারা একটা পরিত্যক্ত মন্দিরের কাছে এসে পৌঁছায়। মন্দিরটা সম্পূর্ণ ভেঙে চুরে ভগ্নস্তূপে পরিণত হয়েছে। অনেকক্ষণ ধরে মন্দিরের চারিদিকে খোঁজার পর তারা দেখে ভয়ে কুঁকড়ে গিয়ে প্রাণ বাঁচানোর দায়ে জো মন্দিরের এক কোণায় লুকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর তাকে নিয়ে সেই বড় পরিত্যক্ত বাড়িটাতে ফিরে এলে জো তার সাথে সেদিন সকাল থেকে যা যা হয়েছে সবাইকে বলে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। সবাই ধরে নেয় যে ভয় পেয়ে হয়তো জো ভুলভাল বলছে। কিন্তু সে যখনই বলে একটা সৈনিকের মাথায় হেলমেটের মধ্যে জ্যাংশুক নামে কারো নাম লেখা ছিল, সাথে সাথে সার্জেন্ট ওহ নামের এই সৈনিকটা কেমন যেন আটকে ওঠে। কেন? তাহলে কি জোয়ের দেখা হওয়া সেই সৈনিকের সাথে কোনো রহস্য লুকিয়ে আছে? আর সেই সৈন্যগুলোই বা কারা যারা গায়েব হয়ে গেল? দেখা যায় তারা যখন এই কথাগুলো বলছিল, কেউ একজন দূর থেকে তাদের সমস্ত কথাগুলো শুনছে। তারা কি বলছে, কি করছে, কি ভাবছে, সে সব কিছু দেখছে। হঠাৎ করে একটা হেলিকপ্টারের আওয়াজ পেয়ে তারা সবাই বাইরে এসে দেখে কিছু আমেরিকান সৈনিকেরা এসেছে। তাদেরকে এত রাতে আসতে দেখে সবাই অবাক হয়ে তাদেরকে জানায় সকালে নাকি এই এলাকায় এত ঘন কুয়াশা থাকে যে সূর্যের আলো না পড়া পর্যন্ত হেলিকপ্টার চালানো সম্ভব হয় না। তাদেরই কথা শুনে
লেফটেন্যান্ট তাইয়ানের একটু অবাক লাগে, কারণ আজকে সকালবেলায় তারা তো কোনো কুয়াশাই দেখেনি। আমেরিকান সৈন্যগুলো এই আর পয়েন্টের একটা পাশে কোথাও ছিল এবং এই বিল্ডিংটাতে তারা কিছু ব্যাটারি সংরক্ষিত করে রেখে গেছিল এবং সেগুলোই তারা ফেরত নিতে এসেছে। লেফটেন্যান্ট তাইয়ান আমেরিকান সৈনিকদের ক্যাপ্টেনকে বলে, আমরা এখানে আমাদের হারিয়ে যাওয়া সৈনিকদেরকে খুঁজতে এসেছি। এটা শুনে আমেরিকান সৈনিকদের ক্যাপ্টেন কেমন যেন একটু অদ্ভুতভাবে হেসে ওঠে আর বলে, খুঁজছেন খুঁজুন, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই আর পয়েন্টে কেউ একবার এসে ফেঁসে গেলে সে বেঁচে ফিরতে পারে না। অনেক বছর আগের কথা, এখানে প্রচুর সৈনিক মারা যায়, তবে তাদেরকেও কিন্তু কোনো শত্রু মারেনি। তারা অদ্ভুতভাবে এখান থেকে গায়েব হয়ে গেছিল। আর হ্যাঁ, বিপদ যদি বাড়াতে না চান তাহলে দোতলার একটা ঘর বন্ধ আছে দেখবেন, সেটা কিন্তু ভুলেও খুলবেন না। এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলে আমেরিকান সৈনিকরা সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় ওই লেফটেন্যান্টকে চাপা গলায় বলে যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনারাও কেউ বাড়ি ফিরতে পারবেন না। লেফটেন্যান্ট কেমন যেন থ হয়ে যায়। এদিকে নিখোঁজ হয়ে যাওয়া সৈনিকদের এখনও পর্যন্ত কোনো নামগন্ধ খুঁজে পায়নি তারা। তবে তারা যে বিল্ডিংয়ে ছিল সেটা ভালো করে খুঁজতে গিয়ে তারা দেখে একটা রেডিও। তবে সেই রেডিওটাকে চালাতে কারো একটা হাড় হিম করা আর্তনাদ ভেসে আসে। সবাই অবাক হয়ে যায়, একেই তো তাদের সাথে অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, তার মধ্যে লোকালয় থেকে এতটা দূরে রেডিওর মধ্যে আওয়াজ আসছে কি করে, কেই বা করছে। সার্জেন্ট ওহুত জো বায়নকে আলাদা করে ডেকে নিয়ে এসে বলে, তুমি জুংসুক লেখা ওই হেলমেটটার ব্যাপারে কি করে জানলে? জো এটা শুনে অনেক বেশি রেগে যায় এবং বলে, আমি যা বলেছি সত্যিই বলেছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। সার্জেন্ট ওহো ফিসফিস করে বলে ওঠে, এটা সত্যি হতে পারে না, কারণ আমাদের আগে যতগুলো সৈনিক এখানে এসে নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে একজন সৈনিকের হেলমেটে ওই কথাটা লেখা ছিল, অর্থাৎ সকালে জো যে সৈনিকগুলোকে দেখেছিল তারাই হলো নিখোঁজ হয়ে যাওয়া সৈনিক যাদেরকে তারা খুঁজতে এসেছে। তবে একটা প্রশ্ন, তারা কি সত্যিই জীবিত ছিল নাকি মৃত? তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল আবারও কে যেন তাদের উপর নজর রাখছিল। বাইরে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি পড়তে শুরু করে। এমন সময় লেফটেন্যান্ট তাইয়ান বাইরের জানালার দিকে তাকাতেই দেখে বিদ্যুতের আলোয় সেই বিল্ডিংয়ের নিচে সাদা কাপড় পরে এক মহিলা একই দৃষ্টিতে তার দিকে যেন তাকিয়ে রয়েছে। স্পষ্টভাবে সেই মেয়েটার মুখটা বোঝার আগেই মেয়েটা যেন কোথাও উধাও হয়ে যায়। পরদিন সকালে আরও এক দুর্ঘটনা ঘটে। সার্জেন্ট পার্ক নামের এই সৈনিক এসে জানায় যে প্রাইভেট চাং নামের এক সৈনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে এদিক ওদিক খোঁজা শুরু হয় এবং সার্জেন্ট পার্ক যখন এক জায়গায় গিয়ে বসে সে দেখে তার মাথায় এক ফোঁটা জলের মতো যেন কি পড়ল। মাথায় হাত দিয়ে সে দেখে যে জল নয়, ওপর থেকে এক ফোঁটা রক্ত এসে তার মাথায় পড়েছে এবং উপরে তাকাতেই তার উপর অনেকগুলো রক্ত এসে পড়ে এবং সে ভয় পেয়ে আর্তনাদ করে চেঁচিয়ে ওঠে। দেখা যায় তারা যে প্রাইভেট জাংকে সকাল থেকে খুঁজে পাচ্ছিল না তাকে কেউ খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। এটা দেখে সার্জেন্ট জিনের মনে হয় এটা নিশ্চয়ই শত্রুপক্ষের কাজ হতেই পারে। তারা যেহেতু সেই নিখোঁজ সৈনিকদেরকে খুঁজতে এসেছে এখানে, সেই নিখোঁজ সৈনিকদেরকে শত্রুপক্ষ আটকে রেখেছে এবং এখন আমাদের উপরে হামলা করছে। এটা ভেবে তারা আবারও সেই পোড়ো মন্দিরটার দিকে যায়, কারণ আগের দিন তারা যখন সেখানে গিয়েছিল সার্জেন্ট জিন সেখানে কিছু সদ্য জ্বালানো ধূপকাঠি দেখেছিল। এটা দেখে সার্জেন্ট জিনের মনে হয় সেই মন্দিরটাই হয়তো শত্রুপক্ষের আস্তানা এবং সেই জন্য সেই মন্দিরটাকে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করে তারা। তাই সেখানে সেই মন্দিরটাতে তারা এক ধরনের তারযুক্ত বোমা লাগিয়ে দেয় তারা, যাতে ওই তারের মধ্যে পা পড়লে বিস্ফোরণে শত্রুপক্ষের মৃত্যু হয়। এই সব করে তারা বিল্ডিংয়ে ফিরে এসে হেড অফিসের সঙ্গে যোগাযোগ শুরু করে, কারণ দুজন মারা গেছে, তাদেরকে খবর দিতে হবে। প্রাইভেট জাংয়ের মৃত্যুর কথা তারা জানায় এবং লেফটেন্যান্ট তাইয়ান বলে যে 10 জনকে নিয়ে এই মিশন শুরু হয়েছিল। এতটুকু বলতেই ওই পাশ থেকে লোকটা রেগে যায়। সে বলে, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা 10 জন মিলে কবে মিশনে গিয়েছিলেন? আপনারা তো 9 জন গিয়েছিলেন, 10 জন তো আপনাদের টিমেই ছিল না। আর যে প্রাইভেট জাংয়ের মৃত্যুর কথা আপনি বলছেন সেই প্রাইভেট জাং আপনাদের দলের তো কেউ ছিলই না, সে তো আপনাদের আগে যারা নিখোঁজ হয়েছিল সেই সৈন্যদের মধ্যে একজন। এটা শুনে সবার হোশ উড়ে যায়। সত্যিই তো, প্রাইভেট জাংকে তো তারা আগে কখনো দেখেনি। তাদের মনে পড়ে যায় তারা এই দ্বীপে আসার পর একটা ছবি তুলেছিল এবং সেই ছবিটা ভালোভাবে লক্ষ্য করে দেখা যায় সেখানে তো প্রাইভেট জাং ছিলই না। অর্থাৎ হেড অফিস থেকে লোকটা ঠিকই বলেছে, প্রাইভেট জাং তাদের সঙ্গে কখনো আসেইনি। তারা 9 জন এই মিশনে এসেছিল, 10 জন নয়। এবং আরও অদ্ভুত ব্যাপার হলো প্রাইভেট জাংয়ের মুখটা এই গ্রুপে কারোর স্পষ্টভাবে মনেই নেই। এতদিন ধরে যে প্রাইভেট জাং তাদের সঙ্গে ছিল সেই প্রাইভেট জাং তাদের সঙ্গে বিশেষ কথাও বলেনি। এই সব ভাবতে ভাবতে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর এখানেই মনে হয় যে মুভির শুরুতে যে সৈনিকটাকে দেখানো হয়েছিল সে বলেছিল আর পয়েন্টে অলৌকিক ব্যাপার স্যাপার সম্বন্ধে সে
এক বর্ণ মিথ্যে বলেনি। সেদিন রাতের বেলায় লেফটেন্যান্ট তাইয়ান আবার সেই সাদা জামা পরা মেয়েটাকে দেখতে পায়। তবে এইবার মেয়েটা উধাও হয়ে যায় না, বরং তাইয়ানকে দেখে সেই মেয়েটা একটা নির্দিষ্ট দিকে ছুটতে শুরু করে। তাইয়ানও তার পেছন পেছন ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করতে করতে দেখা যায় মেয়েটা তাইয়ানকে একটা শুনশান জায়গায় নিয়ে এসেছে। অর্থাৎ মেয়েটা চাইছিল যে তাইয়ান এই জায়গাটাতে আসুক। তবে মেয়েটা একসময় তাইয়ানের থেকে এতটা দূরে চলে যায় সে আর মেয়েটার পিছু করতে পারে না। কিন্তু পিছন ফিরেই তাইয়ান যা দেখে সেটা দেখার পর সে একেবারে অবাক হয়ে যায়। সে দেখে সেই জায়গায় সেই জমির উপরে একটা বড় ভাঙা মূর্তি রাখা আছে। আর ঠিক উল্টো দিকে ঘুরতেই একটু আগে যে জমিটা তাইওয়ানের পুরো ফাঁকা জমি মনে হয়েছিল সেখানে প্রচুর মানুষের কবর দেখতে পায় সে। তাইওয়ান চমকে গিয়ে মাটির উপর পড়ে যায় এবং তার সামনেই একটা কবর। সেই কবরের উপর কার নাম লেখা ছিল? সেই সৈন্যটার কথা লেখা ছিল যার হেলমেটে ওই লাইনগুলো লেখা ছিল। এবং একই সাথে সামনেই মাটির উপরে এই রূপার ছোট বল দুটো পড়েছিল। তাইওয়ানের মনে পড়ে যায় যেদিন আর পয়েন্টে প্রবেশ করছিল তারা, তখন তারা যেই মেয়েটার উপর গুলি চালিয়েছিল সেই মেয়েটার হাতেও কিন্তু একই রকমের রূপার বলের ব্রেসলেট ছিল। তাইয়ানের মনে কিন্তু আলাদা সন্দেহ দেখা দেয়, তাহলে কি সেই মেয়েটা কোনোভাবে বেঁচে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কাছে ফিরে এসেছে? সে মনে মনে আফসোস করে বলে সেদিন সেই মেয়েটাকে প্রাণে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে তারা। কিন্তু মেয়েটার যা অবস্থা হয়েছিল তারপরেও কি কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব? এই একের পর এক প্রশ্ন ঘিরে ধরতে থাকে তাইয়ানকে। সেদিন রাতে ওই নির্জন দ্বীপ অর্থাৎ আর পয়েন্টের ওই বড় বিল্ডিংটার বাইরে পাহারা দেওয়ার দায়িত্ব পড়েছিল সার্জেন্ট ওহো এবং জোহর কাঁধে। পাহারা দিতে দিতে সার্জেন্ট ওহোর একটু চোখটা লেগে যায়। তবে তন্দ্রা কাটলে সে যখন জোয়ের সাথে কথা বলতে যায় সে দেখে তার সামনে সদ্য মারা যাওয়া প্রাইভেট জ্যাং বসে আছে। প্রচণ্ড ভয় পেয়ে সার্জেন্ট ওহো ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে সার্জেন্ট ওহো আবার সেই পুরনো মন্দিরটাতে গিয়ে ওঠে এবং খানিকক্ষণ পরে বিল্ডিংয়ে থাকা সবাই একটা জোরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। সার্জেন্ট জিন বুঝে যায় তারা যে বোমটা বেঁধে দিয়ে এসেছে ওই মন্দিরে সেই বোমাটা কোনো কারণে বিস্ফোরণ হয়েছে। ছুটে গিয়ে তারা সবাই সেই মন্দিরে গিয়ে দেখে সার্জেন্ট ওহো ভয় পেয়ে পালাতে গিয়ে ওই ফাঁদে নিজে পা দিয়ে বিস্ফোরণ ঘটায় এবং মারা যায়। তবে অদ্ভুত ব্যাপার, সেই মৃত সৈনিক চাংশুকের টুপিটা পরানো রয়েছে এবং সেই টুপির মধ্যেও আরও দুটো রূপার বল আটকানো আছে, যে রূপার বলগুলো ওই মেয়েটার ব্রেসলেটের মধ্যে ছিল। পরপর এমন দুটো ঘটনা নিজেদের চোখের সামনে দেখার পর সেই দলের সব সৈনিক একদম নিশ্চিত হয়ে যায় যে আর পয়েন্ট সম্পূর্ণভাবে প্রেতাত্মার কবলে। কোনো প্রেতাত্মাই তাদেরকে রেডিওতে মেসেজ পাঠিয়ে এখানে ডেকে এনেছে এবং এখানে ডেকে নিয়ে আসার পর এক এক করে মেরে ফেলছে সবাইকে। এবং এই জন্যই হয়তো আমেরিকান সৈনিকগুলো ঠিকই বলেছিল আর পয়েন্টে একবার ঢোকা তো যায় কিন্তু জীবিত বেরোনো যায় না। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং যত দ্রুত সম্ভব সেই জায়গা থেকে তারা বেরিয়ে যেতে চায়। কিন্তু ব্যাপার হলো তারা যে নিখোঁজ সৈনিকদেরকে খুঁজতে এসেছে সেই কাজটা তাদেরকে করতে হবে, সুতরাং কাজটা খুব তাড়াতাড়ি তাদেরকে শেষ করতে হবে। পরের দিন সকালবেলায় তারা দুটো দলে ভাগ হয়ে চারদিকে খোঁজ চালাতে থাকে এটা জানার জন্য যে হেডকোয়ার্টারে তাদের সাথে যে রেডিও দ্বারা যোগাযোগ করা হয়েছিল সেই রেডিওটা আছে কোথায়। তাদের আগে যে সৈন্যদের গ্রুপটা এখানে এসেছিল তাদের মধ্যে একজনও কি বেঁচে আছে এখানে? লেফটেন্যান্ট তাইয়ানের দলে ছিল সে এবং আরও দুজন। সার্জেন্ট জিনের দলে ছিল বাকি চারজন। সার্জেন্ট জিন তার দল নিয়ে সেই জায়গায় আসে যে জায়গায় আগের দিন রাত্রিবেলায় লেফটেন্যান্ট তাইয়ান এসে ওই ভাঙা মূর্তি এবং ওই কবরগুলোকে দেখতে পেয়েছিল। তবে অদ্ভুতভাবে আজকে সেই ভাঙা মূর্তিটা থাকলেও সেখানে কবরগুলোর কোনো অস্তিত্বই নেই। তবে সার্জেন্ট জিন খুঁজতে খুঁজতে 6 মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া সৈনিকদের এক ধরনের বিশেষ গলার চেন খুঁজে পায় যেটা কিনা আর্মিদের কাছেই থাকে। সার্জেন্ট জিন তার সাথে থাকা সৈনিকদেরকে এক জায়গায় অপেক্ষা করতে বলে পাশের একটা জঙ্গলের ভিতরে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল সেই জঙ্গলের মধ্যে সে কিছু তো একটা দেখেছে। অন্যদিকে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। লেফটেন্যান্ট তাইয়ানরা দেখে একটা জায়গায় একটা ভাঙাচোরা হেলিকপ্টার পড়ে আছে এবং তার মধ্যে রয়েছে কয়েকজন আমেরিকান সৈনিকদের জামা পরা কঙ্কাল। এবং এটা দেখে তারা প্রচণ্ড রকমের আঁতকে ওঠে। তার মানে আগের দিন যে আমেরিকান সৈনিকরা তাদের সাথে দেখা করতে এসেছিল হেলিকপ্টারে চেপে তারা জীবিত ছিল না, অশরীরী ছিল, কারণ তাদের হেলিকপ্টারটা এখানে ভেঙে পড়ে আছে আর তাদের কঙ্কালগুলো বহুদিনের পুরনো, মাংস পচে গিয়ে শুধুমাত্র হাড়গুলো রয়েছে। লেফটেন্যান্ট তাইওয়ান খুব তাড়াতাড়ি সার্জেন্ট জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেভাবেই হোক এখনই এই মুহূর্তে তারা এখান থেকে বেরোবে। কিন্তু রেডিও কাজ করা বন্ধ করে দেয়। সবাই এইভাবে আলাদা থাকাটা এই আর পয়েন্টে একেবারেই নিরাপদ নয়, এটা ভেবে তারা বিল্ডিংয়ের দিকে ফিরে আসতে থাকে।
কিন্তু দেখা যায় সার্জেন্ট জিন যে জঙ্গলের মধ্যে ঢুকেছিল সেই জঙ্গল থেকে সে আর ফিরে আসে না। তার সৈনিকেরা তাকে খুঁজে না পেয়ে সেই বিল্ডিংয়ের দিকে তারা ফিরে আসতে শুরু করে। কিন্তু পথে একটা জায়গায় একটা সরু নদীর উপর দিয়ে যেতে হতো তাদের। সেখান দিয়ে যেতে গিয়ে জলের দিকে তাকাতে গিয়ে তাদের হাড় হিম হয়ে যায়, কারণ নদীর জলে ভেসে উঠেছে 6 মাস আগে নিখোঁজ হওয়া সেই সব সৈনিকদের দেহ, যারা কিনা তাদের আগে এখানে এসেছিল। তাহলে তারা সবাই যদি মারা গিয়ে থাকে তাহলে হেডকোয়ার্টারে রেডিওতে ওই বার্তাটাকে পাঠিয়েছিল। কোনো মতে তারা নিজেদেরকে সামলে আবার সেই বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করে। তবে এক জায়গায় জো দেখে যে মৃত সার্জেন্ট ওহর আত্মা যেন তাকে ফলো করছে এবং ভয় পেয়ে গিয়ে সে পেছনে গুলি করে দেয়। তবে দুর্ভাগ্যবশত তার পেছনে ছিল তাইওয়ান এবং তার 2 সৈনিক। তাদের মধ্যে একজনের বুকে জোয়ের গুলি লাগে, সে মারা যায়। অন্যদিকে দেখা যায় যে সার্জেন্ট জিন যে জঙ্গলের মধ্যে গিয়েছিল তাকে একটা গুহার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। জ্ঞান ফিরতেই সে যখন সেখান থেকে বেরোনোর পথ খুঁজছিল সে হঠাৎ করে শুনতে পায় যেমনভাবে তাদের হেডকোয়ার্টারে একটা লোক চাপা গলায় বলছিল যে আমাদের এখানে বাঁচাতে এসো, আমরা মরে যাচ্ছি। সেই একই কথাগুলো কেউ যেন এই গুহার ভেতরে বলছে। অর্থাৎ ফোনটা কিন্তু এই গুহা থেকেই গিয়েছিল। কৌতূহলবশত সে খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখে সেই গুহার এক কোণায় একটা সৈনিক বসে আছে। তবে তাকে টেনে তার মুখ দেখতে গিয়ে সার্জেন্ট জিন দেখে সেটা জীবিত কোনো সৈনিক নয়, একটা মৃত সৈনিকের কঙ্কাল। এরপর দেখা যায় তারা সবাই সেই বিল্ডিংয়ে ফিরে আসলেও তাদের সবার মানসিক অবস্থা একদম তলানিতে এসে থেকেছে। কি ঘটছে কি না ঘটছে একজন স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা একেবারেই অস্বাভাবিক। তাদের সবার এটা মনে হতে থাকে যে এই জায়গা থেকে তাদের আর ফেরা হবে না। একটা অদ্ভুত মৃত্যু ভয় তাদেরকে কুড়ে কুড়ে খেতে থাকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। হঠাৎই তাইওয়ানের মনে পড়ে সেদিন ওই অশরীরী আমেরিকান সৈন্যগুলো বলেছিল আর যাই হয়ে যাক না কেন ওই বিল্ডিংয়ের ওই বন্ধ ঘরটা ভুলেও খুলবেন না। তারা সবাই মিলে ওই ঘরটার দরজা ভেঙে ঢুকে দেখে তার ভেতরে বহু যুগ পুরনো যোগাযোগ করার জন্য কিছু মেশিন যন্ত্রপাতি রাখা রয়েছে। তাইওয়ান সেই যন্ত্রগুলোকে সৈনিকদেরকে নিচের তলায় নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়। অনেক কষ্টে তারা ওই রেডিওগুলোর সাহায্যে কাছে থাকা একটা রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে তারা সক্ষম হয়। রেস্কিউ টিম অর্থাৎ সৈন্যরা বিপদে পড়লে তাদেরকে বাঁচাতে আসে যারা। কিন্তু সেই রেস্কিউ টিম বলে দেয় যে প্রচণ্ড কুয়াশা, ভোর না হওয়া পর্যন্ত কিচ্ছু করা যাবে না, কোনো রকমভাবে ভোর অবধি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় বিল্ডিংয়ে সার্জেন্ট জিন ফিরে আসে। হাতে আছে ওই গুহার ভেতরে পাওয়া কঙ্কালটার মুন্ডু। তবে জিনকে দেখে কেমন যেন একটু অদ্ভুত লাগে। দেখে মনে হচ্ছিল সে যেন আর নিজের মধ্যে নেই, এবং সেটা সত্যি, কারণ সার্জেন্ট জিন তাদের মধ্যে একজন সৈনিককে কুপিয়ে খুন করে ফেলে। এটা দেখে বাকিরা সবাই তাকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলে। তার সাথে জঙ্গলে এমন কি হয়েছিল যার ফলে কোনো এক প্রেতাত্মা সার্জেন্ট জিনের দেহটাকে বশ করে নিয়েছিল। এরপর দেখা যায় একে একে সবাইকে কোনো এক অলৌকিক শক্তি সম্মোহিত করতে থাকে। প্রতিটা মানুষের চিন্তাভাবনার সাথে খেলছিল সেই প্রেতাত্মা, যাকে তারা চোখে দেখতে পাচ্ছিল না। তাদের চিন্তাভাবনাকে এমন করে কন্ট্রোল করছিল সেই প্রেতাত্মা যে তারা নিজেরাই নিজেদেরকে একের পর এক গুলি করে মেরে ফেলতে থাকে। এইভাবে এই সৈনিকটা, যার নাম মুনসাফ, সে মারা যাওয়ার আগে একটা বোমা বিস্ফোরণ করে দেয় এবং তাতে ইয়াংসু নামের এই সৈনিকের চোখ দুটো নষ্ট হয়ে যায়। তাইওয়ান দেখে যে ইয়াংসুর পকেটে একটা ছবি ছিল, যেটা তারা ওই বিল্ডিংটা খোঁজাখুঁজি করতে গিয়ে পেয়েছিল। যে ছবিতে কয়েকজন সৈনিকের সাথে ওই মেয়েটারও ছবি ছিল, যেই মেয়েটাকে আর পয়েন্টে আসার সময় তারা অর্ধমৃত অবস্থায় রেখে এসেছিল। তবে ছবিটা অনেকটা পুরনো দিনের, এবং পেছন ফিরে তাকাতেই তাইওয়ান দেখে সেই মেয়েটা, অর্থাৎ ওই সাদা জামা পরা মেয়েটা যাকে তারা অর্ধমৃত অবস্থায় রেখে এসেছিল, সে তাদের পেছনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেদিন ওই মেয়েটা কোনো জীবিত মেয়ে ছিল না। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেদিন ওই মেয়েটার পাশে যে মৃত সৈনিকটা ছিল, সেই সৈনিকটা কিন্তু বহুদিন আগে মরে পড়েছিল। তাহলে ওই মৃত সৈনিকটার সাথে ওই জীবিত মেয়েটা কি করছিল? সুতরাং ওই মেয়েটাও ওই মৃত সৈনিকটার মতো মৃত ছিল, এবং এই জন্য সেই মেয়েটাকে যখন গুলি করে শেষ করে দেওয়ার কথা হচ্ছিল, সেই মেয়েটা ওই সৈনিকগুলোর দিকে তাকিয়ে কেমন যেন তাচ্ছিল্য ভরে হেসেছিল। সেই মেয়েটা যেন তাচ্ছিল্যের হাসি হেসে বলতে চাইছিল, মৃত মানুষকে কবার মারবি। এবং আরও একটা ঘটনা খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে, সেদিন আর পয়েন্টে ঢোকার পরে এই সৈনিকদের গ্রুপটার প্রতি যে গুলিগালাজ চালানো হয়েছিল, সেই গুলি কিন্তু একটাও এই সৈনিকদের গায়ে লাগেনি। অর্থাৎ এই সৈনিকদের দিকে যে গুলিগুলো চালানো হয়েছিল সেগুলো সবই এই প্রেতাত্মাদের তৈরি কোনো এক ভ্রম বা কোনো এক ছলনা ছিল। মেয়েটা এক দৃশ্যে তাইওয়ানের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং এক সময় তার চোখ দিয়ে
রক্ত বেরিয়ে আসতে শুরু করে। তাইওয়ান বুঝতে পারে মেয়েটা তাকেও সম্মোহিত করছে, কারণ খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই প্রেতাত্মা কিন্তু কাউকে মারেনি। এই প্রেতাত্মা সবাইকে সম্মোহন করে সবার মাইন্ডকে কন্ট্রোল করেছে এমন করে যে যারা যারা মারা গেছে তারা নিজেরাই নিজেদের প্রাণ নিয়েছে। তো যাই হোক, তাইওয়ান যখন বুঝতে পারে সে ক্রমাগত সম্মোহিত হয়ে পড়ছে, সে আহত ইয়াংসুককে বলে, তোমার বন্দুকটা সামনে পড়ে আছে, ওটা তোলো আর আমার দিকে তাক করে গুলি চালাও। এবার এখানে প্রশ্ন হলো, একটা অশরীরীকে গুলি করে কিভাবে মারবে? আসলে লেফটেন্যান্ট তাইওয়ানের মন এবং মাইন্ডকে সম্পূর্ণভাবে নিজের হাতে নিয়ে এসেছিল সেই প্রেতাত্মারা। অর্থাৎ সেই প্রেতাত্মা যা বলছিল লেফটেন্যান্ট তাইওয়ানও তাই বলছিল, যাতে করে ইয়াংসুক গুলি চালায় এবং লেফটেন্যান্ট তাইওয়ান সেই গুলিতে মারা যায়। এবং সেটাই হয়, ইয়াংসুর চালানো গুলিতে লেফটেন্যান্ট তাইওয়ান মারা যায়। পরের দিন ভোরবেলায় রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এবং তারা শুধু সেই বিল্ডিংয়ে আহত ইয়াংসুককেই খুঁজে পায়। কিন্তু অবাক ব্যাপার, বাকি সৈনিকদের না তো কোনো মৃতদেহ ছিল, না কোনো রক্ত ছিল সেখানে। এবং সবশেষে দেখা যায় সেই যোগাযোগ করা পুরোনো মেশিনগুলো থেকে গল গল করে রক্ত বেরিয়ে পড়তে থাকে এবং সেই রেডিওটা থেকে আবার কেমন যেন চাপা গলায় আওয়াজ আসতে থাকে। এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে প্রশ্ন আসে, ওই মেয়েটার প্রেতাত্মা আসলে কে ছিল আর কেনই বা সেই সৈনিকদেরকে মারত? খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, আর পয়েন্টে যখন ওই সৈনিকগুলো আসে তখন সেখানে বলা হচ্ছিল যে এখানে একটা নদী ছিল। চীনারা বহু ভিয়েতনামীদেরকে হত্যা করে তাদের লাশ এই নদীর মধ্যে ফেলে দেয় এবং এই নদীটাকে বুঝিয়ে দেয়। সম্ভবত তখন এই মেয়েটাকে চীনা সৈন্যরা ধর্ষণ করে খুন করে এবং তারপর থেকে এই মেয়েটার প্রেতাত্মা এখানেই থেকে যায় এবং সে একের পর এক সৈনিকদেরকে মেরে নিজের বদলা নিতে শুরু করে এবং যেসব সৈনিকদেরকে সে মারে তাদের প্রেতাত্মাগুলো এই মেয়েটার সাথেই থেকে যায় এবং একইভাবে বিভিন্ন জায়গায় রেডিওতে বার্তা পাঠিয়ে সৈনিকদেরকে এই আর পয়েন্ট নামের নির্জন দ্বীপে ডাকা হয়। অন্যদের সাথেও একই ঘটনা ঘটে, সেই সৈন্যদেরকেও মাইন্ড কন্ট্রোল করে এমন কিছু করা হয় যে সেই সৈন্যরাও একের পর এক নিজেদের প্রাণ নিতে থাকে এবং এইভাবেই আর পয়েন্ট হয়ে ওঠে এক মৃত্যুপুরী, যেখানে শুধুই প্রেতাত্মার বাস। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও ফেসবুক ইনস্টাগ্রামে চলে এসো, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।